নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর আজকের ভিডিওতে অতি অবশ্যই আগামীকাল আইএফএ শিল্ডের যে ডার্বি ম্যাচ রয়েছে, যে ফাইনাল রয়েছে, সেই ফাইনাল নিয়ে তো কথা হবেই অতি অবশ্য। আর ইতিমধ্যেই আইএসএল এর জন্য দরপত্র চাওয়া হয়েছে, অর্থাৎ টেন্ডার প্রকাশ করে দিয়েছে এআইএফএফ। 15 তারিখের মধ্যে কথা হয়েছিল যে টেন্ডার ছাড়তে হবে, কিন্তু 15 তারিখ পেরিয়ে একদিন পরে এই টেন্ডার ছাড়া হয়েছে। যে কোনো বাণিজ্যিক সংস্থাই কিন্তু এই আইএসএল পরিচালনার জন্য এআইএফএফ এর সহযোগী হতে পারে। বাণিজ্যিক সহযোগী সংস্থার খোঁজেই কিন্তু এআইএফএফ নেমে পড়লো বলা যেতে পারে। কারণ একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল যে কেন আইএসএল নিয়ে স্পষ্ট কোনো নির্দেশিকা হচ্ছে না বা টেন্ডার ডাকা হচ্ছে না। 10টা ক্লাব তারা এআইএফএফকে চিঠি দিয়েছিল, যদিও কল্যাণ চৌবে তিনি এই মুহূর্তে নেই, তিনি সৌদি আরবে গিয়েছেন বলে জানা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু এআইএফএফ তারা এই টেন্ডার প্রকাশ করেছে অবশেষে। 300 পাতার এই টেন্ডার, একাধিক নিয়মাবলী রয়েছে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মাবলীগুলো যে এই ফ্র্যাঞ্চাইজি সংস্থা যেই আসবে তাকে কি কি করতে হবে, কি কি দিতে হবে এআইএফএফকে, ক্লাবগুলোকে, সেই সমস্ত বিষয় কিন্তু এই টেন্ডারে উল্লেখ করা হয়েছে। দেখুন একবার। কোনো সংস্থায় 2024-25 অর্থবর্ষের শেষে 250 কোটি টাকা টার্নওভার থাকলেই এই টেন্ডারে অংশ নিতে পারে। এই টেন্ডার নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা 21শে অক্টোবরের মধ্যে লিখিত জানাতে হবে। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ 5ই নভেম্বর। দরপত্রগুলি খোলার তারিখ পরে জানানো হবে। 15 বছরের জন্য দেশের সর্বোচ্চ লীগ আয়োজনে স্বত্ব দেওয়া হবে, যেখানে বিডের ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে বছরে 37.5 কোটি। এই টেন্ডারের বিজয়ী সংস্থাকে প্রতি বছর 5% হারে এআইএফএফকে প্রদেয় অর্থ বাড়াতে হবে। 14টি দলকে নিয়ে এবারের লীগ আয়োজন করা হবে। 2025-26 মরশুমের শেষে সর্বোচ্চ লীগের শেষ স্থানাধিকারী দলের অবনমন ও আই লিগ থেকে চ্যাম্পিয়ন দলের উন্নয়ন একসঙ্গে চলবে। সর্বোচ্চ লিগের ডাবল লেগ রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হবে এবং তারপর সুপার সিক্সের 2টি সিঙ্গেল লেগ প্লে অফ, তারপর ডাবল লেগ সেমিফাইনাল ও সব শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচের সংখ্যা হবে 182, রাউন্ড রবিন প্লাস সুপার সিক্স 7টা ম্যাচ, টোটাল 189টা। কোনো ফ্র্যাঞ্চাইজি ফি নেওয়া যাবে না। পরিবর্তে আইএসএল এর শুরুর সময়ের দলগুলি প্রতি বছর নিজেদের আয়ের 10% ও পরের দলগুলি প্রতি বছর নিজেদের আয়ের 20% সর্বোচ্চ লীগের আয়োজক সংস্থাকে অর্থাৎ এআইএফএফ এর বাণিজ্যিক সহযোগীকে প্রদান করবে। তো দেখা যাক যে কতদিনের মধ্যে কোন সংস্থা বা কোন কোন সংস্থা তারা টেন্ডার জমা করে, নাকি শুধুমাত্র এফএসডিএলই টেন্ডার জমা করে, এফএসডিএল আদৌ তারা টেন্ডার জমা করে কিনা সেটাও নজরে রাখতে হবে, বা অন্য কোনো সংস্থা, বিদেশি কোনো সংস্থা, দেশের অন্য কোনো সংস্থা তারা ইন্টারেস্ট শো করে কিনা সেদিকে নজর রাখতে হবে। তবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে এফএসডিএলেরই আবার নতুন করে আসার কথা, অন্য কোনো সংস্থা সোফার ইন্টারেস্ট তো শো করেনি। তো এখন টেন্ডার ছাড়া হয়েছে, এখন করবে কিনা জানি না, তো দেখা যাক। তবে আমারও মনে হচ্ছে যে আবারও এফএসডিএলই আসছে, কারণ যারা 15 বছর ধরে এই আইএসএল চালিয়েছে, লিগ চালিয়েছে, তারাই আবারও হয়তো এই দায়িত্ব নিতে চাইছে, কারণ ভারতীয় ফুটবল থেকে এত দ্রুত তারা বিদায় নিতে চাইবেন না, এটা খুবই এক্সপেক্টেড একটা বিষয়। এবার আসা যাক আগামীকালে আইএফএ শিল্ডের ডার্বির খবরের দিকে। ডার্বি ম্যাচ তো হবে অতি অবশ্যই, এবং সেটা হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। পারদ চড়তে শুরু করে দিয়েছে। আগামীকালের ম্যাচটা অন্য সময় ডে নাইট ম্যাচ হবে, পুরোটাই নাইটই হবে, ডে নাইট তো আর না, নাইট। সন্ধ্যে 6টায়, এখন 5:30তেই সন্ধ্যে নেমে যাচ্ছে, তো লাইটেই হবে। এবং আইএফএ তারা ঠিক করেছে যে এই ফাইনাল ম্যাচের টিকিট বিক্রির একটা অংশ তারা উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকার মানুষের জন্য তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা তুলে দেবেন। তো এই ফাইনালকে ঘিরে, এই ডার্বিকে ঘিরে পারদ কিন্তু চড়ছে, আরও পারদ চড়ছে এই কারণে, যেহেতু ইস্টবেঙ্গল এই মরশুমে 2টো ডার্বিতে জিতে আছে, কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল হারিয়েছিল দিয়ামান্তাকোসের জোড়া গোলে। সেই ম্যাচে আমরা দেখেছিলাম যে হামিদ আহাদাদকে শুরুতে নামানো হয়েছিল, কিন্তু ম্যাচের বোধহয় 10-15 মিনিটের মধ্যেই আহাদাদ চোট পেয়ে উঠে যায়। তারপরে দিয়ামান্তাকোস আসে এবং দিয়ামান্তাকোস এসে তার জোড়া গোলের ওপর ভর করেই কিন্তু জিতেছিল, ডুরান্ড ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল।
তবে সেই দিয়ামান্তাকুস আজ টিমের সঙ্গে নেই, তাকে টিম ছেড়ে দিয়েছে, তিনি অন্য কোনো টিমে চলে গিয়েছেন। আর দিয়ামান্তাকুসের পরিবর্তে জাপানি স্ট্রাইকারকে নিয়ে আসা হয়েছে, 34 বছর বয়সী হিরোশি ইবুসুকি। 6 ফুট 4 ইঞ্চি লম্বা, প্র্যাকটিসে তো বেশ ভালোই করছে এবং খোলামেলা মেজাজে রয়েছে, ফিট রয়েছে। তাকে আইএফএ শিল্ডের জন্য নবীকরণও করা হয়ে গিয়েছে। তো মনে করা হচ্ছে তাকে খেলানো হবে, কিন্তু খেলালে কখন নামানো হবে? শুরুতেই নামিয়ে দিয়ে চমক দেবেন অস্কার, নাকি তাকে পরের জন্য ব্যবহার করা হবে, পরের দিকে তার আস্তিনে রেখে দেবেন অস্কার? সেটা একটা বড় বিষয়। অন্যদিকে ডুরান্ডের মতন কিন্তু মোহনবাগান আর নেই। মোহনবাগানে অনেক বেশি প্লেয়াররা ফিট হয়ে গেছে। ডুরান্ডের সময় তখন টিমটা খুব বেশি প্র্যাকটিস করার সুযোগ পায়নি। এখন তারা অনেক দিন প্র্যাকটিস করেছে, এই টুর্নামেন্টের 2টো ম্যাচও খেলে ফেলেছে, এএফসিতে একটা ম্যাচ খেলেছে, প্লাস স্বদেশি প্লেয়াররা যারা দেশের প্লেয়ার তারা দেশের জার্সিতে কয়েকজন খেলেও এসছে। সব মিলিয়ে টিমটা এখন শেপে চলে এসেছে। যদিও অনেকে মনে করেন যে এই ডার্বিতে ইস্ট বেঙ্গলই এগিয়ে রয়েছে, তবে হ্যাঁ, অস্কার বুজুক তিনি মনে করছেন যে কাগজে কলমে কিন্তু মোহনবাগানই এগিয়ে, কারণ তারা 2টো ট্রফি জিতেছেন, গতবারের চ্যাম্পিয়ন, তারা আইএফএ লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। তো এই টিমটা অলমোস্ট সেমই আছে, দীর্ঘদিন তারা একসঙ্গে খেলছে। তবে গতবারের মতন ইস্টবেঙ্গল নেই, ইস্টবেঙ্গলও কিন্তু আর একটু শক্তি বাড়িয়ে নিয়েছে, অনেকটাই শক্তি বাড়িয়েছে। স্ট্রাইকিং জোন বলুন, মাঝমাঠ বলুন, কিংবা ডিফেন্স, সর্বত্রই কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তি বাড়িয়েছে। তা সে বিদেশি প্লেয়ার নিয়ে আসা হোক কিংবা দেশের প্লেয়ারদের নিয়ে আসাই হোক, অনেক ভালো পজিশনে ভালো ভালো প্লেয়ারদেরকে ইস্টবেঙ্গল নিয়ে এসেছে। বিশেষ করে মাঝমাঠে সাউল ক্রেসপো, মিগুয়েল এবং মোহাম্মদ রশিদ, এই তিনজন, এই ত্রয়ী যে একটা একসঙ্গে যেভাবে খেলছে, তাতে কিন্তু যে কোনো টিমের ক্ষেত্রে মাঝমাঠের দখল নেওয়াটা কিন্তু কষ্টসাধ্য হচ্ছে বা কষ্টকর হচ্ছে। তো সেই কারণে অস্কারও একটু চিন্তায় রয়েছেন যে কিভাবে তিনি তাহলে টিম সাজাবেন, যে এই ত্রয়ীকে মাঝমাঠে রেখে ডিফেন্সে কেভিন সিভেলেকে রেখে লোন স্ট্রাইকার হিসেবে ডেভিডকে খেলাবেন, নাকি দুজন মাঝমাঠে থাকবেন, হামিদ আহাদাত খেলবেন এবং নিচে কেভিন সিভেলে খেলবেন, বিদেশিদের বিশেষ করে। এটা নিয়ে অস্কারও একটু আমার মনে হয় চিন্তায় বা চাপে আছেন যে হু উইল দ্য বেস্ট এবং বেস্ট 11টা কী হবে, এটা নিয়ে তিনিও একটু কম্বিনেশন সাজাতে দ্বিধাবোধ করবেন বা অনেক কিছু ভাবনা চিন্তা তার মাথায় ঘুরবে। হোপফুলি আমার যেটা মনে হয়, যেহেতু স্বদেশি প্লেয়াররাও ফিরে এসেছে, ভারতীয় দলের খেলা শেষ হয়ে গেছে, নাওরেম মহেশ, আনোয়ার আলীরা ফিরে এসছে, ইস্টবেঙ্গল টিমটা আমার যেটা মনে হচ্ছে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ইস্টবেঙ্গলে গোলে তো প্রফসু খান গিলি খেলবে, সেন্টার ব্যাক হিসেবে আনোয়ার আলী, কেভিন সিভিলে, দুদিকে মোহাম্মদ রাকিব এবং জয় গুপ্তা, মাঝ মাঠে এক্ষেত্রে আমার মনে হয় মোহাম্মদ রশিদ এবং মিগুয়েল ফিগুয়েরোকে খেলানো হবে, দুপ্রান্তে বিষ্ণু এবং বিপিন সিং, অ্যাটাকিং মিডিও হিসেবে নাওরেম মহেশকে খেলানো হতে পারে এবং একেবারে লোন স্ট্রাইকার হিসেবে খেলবেন হামিদ আহাদাত। এটা আমার টিম, বোঝা গেল? এটা আমি তো মনে হয় যে অস্কারের এটাই বেস্ট টিম হতে পারে। পরবর্তীতে চেঞ্জ হিসেবে মিগুয়েলকে বসিয়ে সাউলকে নামানো যেতে পারে, যখন যেমন পজিশন আসবে। যদি মনে করা হয় যে ইস্টবেঙ্গল দুটো স্ট্রাইকারে যাবে, তাহলে হয়তো এদিকে আনোয়ার আলী, লালচুনুঙ্গাকে মানে খেলানো যেতে পারে, কেভিন সিভেলকে তুলে নিয়ে, এরকম কম্বিনেশন হতে পারে। বা ইস্টবেঙ্গল যদি ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায়, তাহলে হয়তো চিন্তাভাবনা অন্যরকম হতে পারে, বদলাতে পারে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমার মনে হয় যে অস্কার কিন্তু একটা চমক দেবে হিরোশিকে দিয়ে। হিরোশি অস্কারের আস্তিনে লুকানো রূপের তাস। এই তাসকে অস্কার সঠিক সময়েই ব্যবহার করবেন এবং হিরোশি কিন্তু চমক দেখাবে। একটা ডার্বিতে এর আগেও আমরা দেখেছি, আগে যখন ডার্বি খেলা হতো, যে কোনো দলই তার চাইতো একটা চমক দিতে। তো এবারের এই ডার্বিতে কিন্তু ইস্টবেঙ্গল একটা চমক দেবে। অপরদিকে মোহনবাগানের কথা যদি বলতে হয়, মোহনবাগান টিমটা অনেক বেশি কম্প্যাক্ট টিম, অন্যান্য টিমগুলোর তুলনায় তারা অনেক শক্তিশালী হয়েওছে। বিশেষ করে রবসন রবিনো জয়েন করার পরে এই ব্রাজিলীয় উইঙ্গার, তার একটা তো ধাঁচ রয়েছে এবং সে কিন্তু কার্যকারী ভূমিকা নিচ্ছে এই ম্যাচগুলোতে। তো একদিকে কিন্তু অস্কারেরই দুই ছাত্র দুই টিমে খেলবে, অর্থাৎ একজন অস্কারের সঙ্গে ইস্টবেঙ্গলেই রয়েছেন মিগুয়েল ফিগুয়েরো, আর একজন রবসন রবিনো। এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অস্কার রবসনকে কীভাবে বোতলবন্দি করতে পারেন বা রবসন কীভাবে তার কোচকে হেল্প করতে পারেন অস্কারের কৌশল এবং মিগুয়েলকে কীভাবে আটকে দেওয়া যেতে পারে, সেটা তিনি মলিনাকে বলে
কীভাবে মিগুয়েলকে আটকানো যেতে পারে। কারণ মিগুয়েল কিন্তু অ্যাটাকে ভয়ঙ্কর এবং তিনি যে ছোটো ছোটো পাসগুলো দেন, যেভাবে টাইমিংয়ে ফটফট করে চিরে বক্সের ভেতরে চলে যান, যদিও এখনও পর্যন্ত মিগুয়েল গোল পাননি, রবসন গোল পেয়েছেন। এটা একটা দিকে রবসন এগিয়ে রয়েছে এখনও পর্যন্ত, বাট মিগুয়েল প্রচুর অ্যাটাক তৈরি করেছে, প্রচুর গোল মিসও করেছে, বারে পোস্টে লেগে ফিরে আসছে তার হেড বা শট। হোপফুলি ডার্বি ম্যাচে মিগুয়েল গোল পাক, এটা আমি চাইবো। আপনারা কি চাইবেন অতি অবশ্যই জানাবেন। তো এইটা কিন্তু একটা ডুয়েল দেখা যাবে যে রবসন এবং মিগুয়েল এক সময়কার বন্ধু, একই টিমে খেলা, অস্কারের কোচিংয়ে খেলা। তো তারা একে অপরের বিরুদ্ধে কী রণকৌশল নিয়ে নামবে, কীভাবে একে অপরকে আটকাবে, এটাও একটা বড় বিষয়। অস্কার বুজো রবসনকে আটকাতে কী করবে? একদিকে তো অস্কারের মাথায় নিঃসন্দেহে থাকবে এই দিমি পেত্রাথস কিংবা কামিংস, জেমি ম্যাকলারেনরা থাকবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে জেমি ম্যাকলারেনকে কিন্তু খেলতেই দেয়নি ডুরান্ডে কেভিনসিভিলে। তো এই একটা ডুয়েলও আমরা দেখতে পারবো, একটা ঠান্ডা লড়াই দেখতে পারবো। অপরদিকে রবসন মিগুয়েলও একটা ঠান্ডা লড়াই দেখতে পারবো। এবং দিমি পেত্রাথসের সঙ্গে লাস্ট ডার্বিতেও কী হয়েছিল, লালচুংনুঙ্গা বা এই কেভিনসিভিলে সৌভিক চক্রবর্তী, সেটাও আপনাদের নিশ্চয়ই স্মৃতিতে এখনও তাজা আছে। তো এই বিষয়গুলো কিন্তু আগামীকালের ম্যাচে হতে পারে, আবারও রিপিট টেলিকাস্ট হতে পারে বলা যেতে পারে, এবং বেশ একটা মজার পরিবেশ থাকবে, ভালো পরিবেশে খেলাটা হবে। হালকা হালকা ঠান্ডা পড়ছে, শিশির পড়ছে, বল কিছুটা পরের দিকে স্কিটও করতে হয়, শট মারলে গোলকিপারের কিছুটা গ্রিপ করাটাও একটু সমস্যা হবে, কারণ যেহেতু বল ভেজা থাকবে অনেক সময় স্লিপ করে যেতে পারে। তো এই দুই গোলকিপার প্রৎসুখান গিল কিংবা বিশাল কাইত, এদের কাছেও একটা পরীক্ষা, কারণ অনেক সময় শট মারলে কি বল স্কিট করে যেতে পারে, দ্রুত গতিতে বেরিয়ে যেতে পারে। তো এই জাজমেন্টটাও একটা গুরুত্বপূর্ণ হবে। শেষমেশ যে জাজমেন্ট যার ভালো হবে সে এই জায়গাতে এগিয়ে থাকবে। তো অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, ছোট ছোট ফ্যাক্টর কিন্তু গুরুত্বপূর্ণ, যেগুলো আমি বললাম আপনাদেরকে। আমি জানি না এই বিষয়গুলো অন্য কেউ আপনাদের সামনে তুলে ধরবে কিনা। আমার এগুলো মনে হচ্ছে, এগুলো মেবি আমি রংও হতে পারি, বাট আমার তো মনে হয় খেলতে গিয়ে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর এইগুলো দেখার জন্য দুই দলের সমর্থকরাই উপস্থিত থাকবেন। বিক্ষোভ প্রতিবাদের মধ্যেই কিন্তু মোহনবাগানের ফুটবলাররা তারা খেলছেন, সমর্থকরা আস্তে আস্তে মাঠে ভিড় জমাচ্ছেন। আর ডার্বি যখন হবে তো মাঠে তারা যাবেনই, এটা নিয়ে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকার কথা নয়। এতদিন তারা বয়কট করছিলেন, কিন্তু এবার তারা যাবেন বলেই আমার মনে হয়। সব মিলিয়ে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গন তেতে উঠবে, দারুণ উপভোগ্য একটা ম্যাচ হোক, ফাইনাল হোক, আইএফএ শিল্ড, ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। আবারও কি ইস্টবেঙ্গল জিতবে, নাকি ইস্টবেঙ্গলের মুখে গ্রাস কেড়ে নিয়ে চলে যাবে সবুজ মেরুন জার্সিধারীরা, সেটা একটা বড় বিষয়। কারণ এই আইএফএ শিল্ডের রেকর্ড কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে। সৃঞ্জয় বসুরা ব্যঙ্গ করে হোক, মজা করে হোক, তারা বলেন যে আইএফএ শিল্ড হচ্ছে ইস্টবেঙ্গলের ঘরের ট্রফি। তো ঘরের ট্রফি ঘরেই থাকে কিনা, সেটা এখন সবচেয়ে বড় কথা। এবং অস্কারের এক্ষেত্রে একটা বড় বিষয় যে অস্কার কি প্রথম ট্রফিটা ইস্টবেঙ্গল তাঁবুতে ঢোকাতে পারেন কিনা, এবং যদি সেটা হয় তাহলে কিন্তু সুপার কাপের আগে ইস্টবেঙ্গল উত্তরীয় কনফিডেন্সে থাকবে, একদম টপ নচ কনফিডেন্সে থাকবে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ আর কয়দিন পরেই সুপার কাপ শুরু হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আইএফএ শিল্ডের ম্যাচটা উপভোগ্য হবে, দারুণ একটা ম্যাচ দেখব। এবং অতি অবশ্যই অস্কার, মিগুয়েল, রবসন রবিনো, দিমি পেত্রাথস, লালচুংনুঙ্গা, কেভিনসিভিলে, এদের কি ভূমিকা থাকে এবং মাঠে কি নড়াচড়া হয়, কি হয়, এগুলো দেখার জন্য কিন্তু আমি ম্যাচটা দেখতে বসবো। আশা করি আপনারাও আমার সাথে সহমত হবেন। আপনাদের কি বক্তব্য, আপনারা কি ভাবছেন, ইস্টবেঙ্গল টিম কি হতে পারে আগামীকাল, মোহনবাগান টিমই বা কী হতে পারে, সেটা অতি অবশ্যই আমাকে জানান, কমেন্ট বক্সে জানান। এবং আপনারা কি এক্সপেক্ট করছেন এই ম্যাচে, কেমন হতে পারে স্কোর, সেটাও প্রেডিক্ট করবেন। থ্যাংক ইউ।